আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবে একটি কথা বলেছেন, সে আমি কিছুটা অংশ উল্লেখ করতে চাই বক্তব্যের। তিনি বলেছেন, সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, তারা চায় না 10 মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না। বিএনপি মহাসচিব বলেন, ৭১কে ভুলিয়ে দেওয়ার অনেক প্রচেষ্টা চলছে, কিন্তু তা সম্ভব নয়। কারণ আমরা আমাদের চোখের সামনে ভাইদের গলা কাটতে দেখেছি, মা বোনের ইজ্জত নিতে দেখেছি। যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজ বড় বড় কথা বলছে। আমাদের এখন অনেক বেশি সজাগ থাকতে হবে। যদি ভাবি সব ঠিক হয়ে গেছে, তাহলে এটা অনেক বড় ভুল। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমার শ্রদ্ধেয় সহ আলোচক এবং যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন। প্রথম আপনি যেটা প্রশ্ন করেছেন, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ে তিনি আমাদের সাথে ছিলেন এবং আমরা একসাথে লড়াই করেছি। কিন্তু তিনি ইদানিংকালে যে কথাগুলো বলতেছেন, একটা দলের মহাসচিব হিসাবে এই মানে পোস্ট রেভলিউশনারি যে ন্যাশনাল ইউনিটিটা যেখানে দরকার, আসলে বিভক্তির ভাষাটা আমরা পছন্দ করছি না। আমি পার্সোনালি মনে করি যে তিনি কয়দিন আগে একটা কথা বলেছেন যে দক্ষিণপন্থীদের উত্থান, বাংলাদেশ 90% মুসলমান, এখানে দক্ষিণপন্থীদের উত্থান হবেই। এটা মির্জা ফখরুল ইসলাম সাহেবের সহ্য হোক অথবা না হোক, কারণ এখানে মানুষের ফেইথ অ্যান্ড বিলিভ আছে, এটা ওয়েস্টার্ন কান্ট্রি না। সুতরাং এখানে বারবার উনি কিন্তু এদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে, এদেশের মানুষের বিভিন্ন জায়গায় আঘাত হানার চেষ্টা করছেন। আবার বলছে কোরআনের রাজনীতি নেই। না, ইসলামের রাজনীতি আছে। এটা একজন ইমানদার হিসাবে কখনো কেউ বলতে পারে না। কারণ আপনি করেন না, দ্যাট ইজ এনাদার কোয়েশ্চেন, কিন্তু আপনি কোনো ব্যাপারে কমেন্টস করতে পারেন না, তাহলে এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়। কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সেই জায়গা থেকে এই যে ৭১-এর কথা যেটা উনি বলছেন, ওনার পূর্বপুরুষরা কি ছিলেন? জামাত ইসলামীকে আজকে যে তিনি গলা কাটা এটা সেটা বলে ইনডাইরেক্টলি বলতে চাচ্ছেন। আমি মনে করি যে শেখ হাসিনার এই আমলে যেই বিচারের মাধ্যমে সেটি তো প্রমাণিত হয়েছে। এটিএম আজহারুল ইসলামকে সুপ্রিম কোর্ট তাকে মুক্তি দিয়েছে, সুতরাং রায়ের অপেক্ষায়। সুতরাং সেখানে পৃথিবীর অনেক জায়গায় এই ইতিহাস আছে। আমি সেই ইতিহাসের দিকে অল্প সময়ের মধ্যে যেতে চাই না। আমি মনে করি আমাদের এই জায়গাগুলোতে যেই মানে এই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, এখানে দেখেন আজকে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আর হেলাল ভাই এখন আলোচনা করতেছি হলো আমাদের কোথায় কী কী গ্যাঞ্জাম। আসলে আলোচনা হওয়া দরকার ছিল হচ্ছে এখানে যে গুম, খুন, হত্যা, রাহাজানি, আমাদের উপরে যে নির্যাতন হয়েছে, রাষ্ট্রকে এখানে বিলুপ্ত করার জন্য যে আয়োজন হয়েছিল ভারতের আধিপত্যবাদী শক্তি দিয়ে, সেটিকে আপনি মনে করেন, আমাদের মির্জা ফখরুল সাহেব মনে করেন এটা অমিট হয়ে গেছে? একটি প্রতিবেশী রাষ্ট্র প্রতিনিয়ত যে বাংলাদেশের উপরে আঘাত হানার জন্য তার সকল মিডিয়া, তার সকল শক্তি নিয়ে অপেক্ষা করছেন, ভূমিকা রাখছেন, সেখানে দায়িত্বশীলতার জায়গা থেকে এই কথাগুলো খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। এরপরে আসেন হচ্ছে তারা যে বয়ান বিগত দিনে তৈরি করে দিয়েছে, সে পুরাতন বয়ান নিয়ে কিন্তু আমরা আছি। আমাদের নতুন কোনো বয়ান আমরা তৈরি করতে পারছি না। আমরা আজকে বয়ান তৈরি করার দরকার ছিল সম্ভাবনাময় বাংলাদেশের। বাংলাদেশ জামাত ইসলামী যেই ৭১-এ ভুল করেছে, বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ বিবেচনা করবে। এটা তো কোনো রাজনৈতিক দলের বলার মধ্য দিয়ে কিছু আসা যায় না। যদি বাংলাদেশ জামাত ইসলাম মুসলিম লীগ বিরোধিতা করেছিল, এদেশের মুসলিম লীগ নাই হয়ে গিয়েছিল। তারপরে অন্যান্য বাম সংগঠন বিরোধিতা করেছিল, অনেক সুন্দর বয়ান দেয়, কিন্তু সে বয়ান দিয়ে তো তারা জনগণের মধ্যে আস্থা অর্জন করতে পারে নাই। সুতরাং সেই জায়গা থেকে আমাদের যে সংকটের জায়গা, দেখেন রুটটা যদি আপনি না বুঝেন, এখানে আজকে পলিটিক্যাল একটা ডিজাস্টারের মতো এখানে রাজনৈতিক অস্থিরতা আছে। এখানে আপনার বিভাজনের যে সমাজ বিগত 15 বছর তৈরি করেছিল, আমি আর আপনি কোথায় একসাথে বিয়ের অনুষ্ঠানে গেলাম, সেটা দিয়ে কিন্তু আপনাকে গ্রেপ্তার করা হতো। আমি আপনার সাথে ফোনে কথা বলছি, সেটা দিয়ে গ্রেপ্তার করা হতো। আপনি আমার আত্মীয়, আমি অন্য আদর্শে বিশ্বাস করি, সেটা দিয়ে আপনার প্রমোশন হয়নি, সেটি এখানে হয়েছে। সুতরাং সেই যে এখন আমাদের তাহলে এই জায়গায় আমাদের এই ভঙ্গুর অর্থনীতি, লুটপাটের যেই 200 মিলিয়ন কোটি টাকা নিয়ে আজকে লুটপাট হয়েছে, এখানে হাজার হাজার মানুষের জীবন গিয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা না করে আমরা আলোচনা করতেছি হলো যে আমাদের একটা ইলেকশন হইলে সব সোজা হয়ে যাবে, আমাদের যে কোনোভাবে আমাদের
সংস্কার এবং বিচার এটিকে মুখোমুখি কখনো কখনো দাঁড় করা। আমরা তো মনে করি না বিএনপি, আমরা যদি সংস্কার এবং বিচারের না চাইতাম তাহলে কি এই পর্যন্ত আসতে পারতো? ঐক্যমত কমিশনে এতগুলো ব্যাপারে কি একমত হতে পারতো? নিঃসন্দেহে সেটি হয়েছে। সুতরাং এই বিভাজনের রেখাটাকে সবার আগে উঠাতে হবে। হেলাল ভাইরা ক্ষমতায় যাবেন, আর পার্টি কে আসবে সেটা পিপল উইল ডিসাইড। আপনি এজাম্পশন করে আপনি এই যে হেলাল ভাই একটু আগে বলতেছেন একদিকে হলো যে আমরা এখন জামাত ইসলামীকে নিয়ে ইলেকশন করতে হবে, তাহলে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে জামাত ইসলাম বিরোধী দল হবে তো। কিন্তু আপনি সেই জায়গায় এসে আমাদেরকে সেই জায়গায় তো সহ্য করছেন না। আবার আপনি কি এটা একবারের জন্য বলতে পারেন না যে জোট করে হয়তো তারাই ক্ষমতায় যেতে পারে? এই যে একটা জায়গা তৈরি হয়েছে, আমি মনে করি এই জায়গাগুলোতে আগে আমাদের জনগণ আমাদেরকে দেখতে চায় যে ব্লেম গেমের এই রাজনীতিটা থেকে আমাদেরকে বেরিয়ে আসে। দেখেন ভোটের ব্যাপারে একদিকে আমরা বলছি ফেব্রুয়ারিতে ভোট, আবার আরেকদিকে বলছি ভোট হবে তো। এই সংখ্যাটা কেন? আজকের 71% জরিপে দেখা যায় ভোটের ব্যাপারে ইনডিসিশনে ভুগতেছে, তারা এখনো ডিসিশন নেয়নি। কেন হয়েছে? কারণ এখানে 15 বছর ভোট বিমুখতার একটা রাজনীতি হয়েছে। এখানে হয়েছে আপনার ভোট লাগে নাই, কবর থেকে এসে ভোট দেয়া হতো, তারা নির্বাচিত হয়ে যেত। সুতরাং এই যে দিনের ভোটটা রাতে হয়েছিল, কিন্তু বিপ্লব পরবর্তী জায়গায় আমরা আসি। আজকে যে নির্বাচনের ব্যাপারে আমরা খুবই উন্মুখ হয়ে আছি, এটি তো বাস্তব। 15 বছর আমি নিজেই তো ভোট দিতে পারিনি, আমরা কেউই পারিনি। তাহলে আমাদের তরুণ প্রজন্মের আকর্ষণটা কি এখন যে আমরা ভোট চাই? এটি বাস্তব। একটি রাষ্ট্র পরিচালনার জন্য গণতান্ত্রিক পরিবর্তনের কোনো বিকল্প নেই। এবং আজকের যে সরকার, এই সরকারের কোনো জবাবদিহিতা আছে? এই সরকার, আমি তো বলি শেখ হাসিনা যেরকম গণভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছে, এই সরকার তো তারা এখান থেকে শুধুমাত্র এয়ারপোর্ট পর্যন্ত গেলেই তাদের হয়ে যাবে, তাদের আর লাগবে না, এবং এই দেশে তারা আর না আসলে হবে। আমার আর হেলাল ভাইকে থাকতে হবে, আমরা এদেরকে জনগণের কাছে যেতে হবে। সুতরাং সেই জায়গায় অমুক ভোট চায় না এই কথাটা বলা, এটা একটা অসত্য কথা। বরং আমরা তো মনে করি ফেব্রুয়ারিতে কি বলে ডিসেম্বরে ভোট হোক, কিন্তু গণতান্ত্রিক শক্তির কথা বলেছেন তিনি, যে অগণতান্ত্রিক সংস্কার বিচার হতে হবে। আপনি এই যে বিরাট, আপনি যে না প্লিজ না আমি বলছি, আমি তো একটু আগে বলছি যে আমরা একমত, কিন্তু আপনি সেটাকে পরবর্তী সরকারের হাতে তুলে দেবেন, এটা তো আমরা মানি না। কারণ বিপ্লব এবং বিপ্লবী এবং এই সরকার তো অসাংবিধানিক সরকার। আপনি যদি সংবিধান ধরেন তাহলে এই সরকারের কথা তো আমাদের সংবিধানে নাই, কারণ এটা একটা কোর্টের অনুমোদন নিয়ে কিন্তু এই সরকার হয়েছে। তাহলে সেই সরকারকে লিগ্যাল ফ্রেমের আওতায় নিয়ে আসতে হবে, এই বিপ্লবকে আপনাকে তার আওতায় নিয়ে আসতে হবে। আপনি সেটার জন্য তাহলে আপনি গণভোট দিতে হবে, আপনাকে সেটাকে অর্ডিন্যান্স জারি করে দিতে হবে। কিন্তু আপনি বলছেন যে না আমরা এসে ঠিক করব। শুনেন, আমি বয়ানের জন্য বলি, যদি বিএনপি ক্ষমতায় না আসে, হেলাল ভাই হয়তো কষ্ট পাবে যে এটা কিভাবে সম্ভব, আসলো না। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর যারা আসবে, তারা যখন এটাকে ছুঁড়ে ফেলে দিবে, তখন হেলাল ভাই দুঃখ করবে যে এই লিগ্যাল ফ্রেমটা দরকার ছিল। কারণ বিএনপির অসংখ্য লোক এখানে স্যাক্রিফাইস করেছে, জামাতের অসংখ্য লোক এখানে স্যাক্রিফাইস করেছে। কারণ বিপ্লব, এই যে আজকে আমরা কখনো কখনো আজকে হেলাল ভাইদের সাথে এই এনসিপির যুদ্ধ, আমি তো মনে করি এই যুদ্ধ হওয়া উচিত না। নবীন প্রবীণের এই যুদ্ধ খুব খারাপ। কারণ এরা কি আমাদের বিগত দিনের আন্দোলনের মূল ব্যক্তিরা? হ্যাঁ, তারা সামনে ছিল। বিগত দিনের আন্দোলনের সূচনা হয়েছিল 28 অক্টোবর, লগি বৈঠা সেই লাশের উপরে নৃত্য করার মাধ্যমে যে যাত্রা। সুতরাং গণভোটের মাধ্যমে দিতে হবে। গণভোট কি এখন এটা কি সেই অবস্থা বিরাজ করে? অবশ্যই গণভোট দিতে হবে। সংবিধানে আছে আমাদের এখন। কেন আপনি এই যে আপনি এই যে কেয়ারটেকার সরকার যখন রেজিস্টার্ড হচ্ছে, সেখানে কিন্তু গণভোট এসে যাবে। এই যে 21 তারিখে যে আসুক তাহলে সে সময় তো আছে আমাদের। না, পরবর্তী সরকার না তো এটা বিশ্বাস হচ্ছে না হেলাল ভাই। না, বিশ্বাস কেন করব? কারণ হেলাল ভাই তিন জোটের যে রূপরেখা, সেটার ব্যাপারে তো মানা হয়েছে তো। সেটা যদি হতো তাহলে 24 পরে যে টাস্ক ফোর্স করেছিল সরকারকে বাইপাস করে, আমি মনে হয় হেলাল ভাই সময় বললে হয়। আমরা তর্কই করি, তিন জোটের রূপরেখা মানা হয়নি, এই কথা কি বলা উচিত? তিন জোটের রূপরেখা সব মানা হয়েছে। তিন জোটের রূপরেখার যে টাস্ক ফোর্স করেছিল পরে সরকারকে না জানিয়ে, সেই টাস্ক ফোর্সের রিপোর্ট পেশ করা হয়েছিল, রিপোর্টটা এই যে আমরা বলতেছি যে আমরা মানবো, বিশ্বাস হয় না কেন? এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন। এই ইউনূস সরকার, আপনারা যেদিন যারাই ক্ষমতায় আসবে, সেদিন ইউনূস সরকারকে কিন্তু আপনি অবৈধ হিসেবে ফাঁসি দেওয়া যাবে, জানেন? না, তাকে তো কেন
আপনাকে তা না, তার লিগ্যাল ঘোষণাপত্র ঘোষণাপত্রে কিন্তু কোনো লিগ্যাল ফ্রেম না। হেলাল ভাই, দিস ইজ দ্য মিসকনসেপশন। সাংবিধানিক বৈধতা দেয়া হবে না, দেয়া হবে তো দিস ইজ দ্য উইল। হ্যাঁ, এটা প্রত্যেক সরকার দেয়, এটা তো ভবিষ্যৎ। 91 সরকার দেয়নি, 96 সরকার দেয়নি, 2001 সরকার ভবিষ্যৎ দেয়নি। বলতে পারেন না আপনি, ভবিষ্যতে কে আসবে কি হবে। না, এটা শুনেন, আমি আপনাকে বলি, কনভেনশন, আপনি দেখেন পৃথিবীর, হেলাল ভাই, পৃথিবীর ফরাসি বিপ্লব 6th অ্যামেন্ডমেন্ট তারা করেছে। টিউনিশিয়া, জর্জিয়া, সুদান, গ্রেনাডা, আরব বসন্ত, কিউবা বিপ্লব, সকল বিপ্লবে কিন্তু যখন সরকার পালিয়ে গেছে তখন কিন্তু অবশ্যই বিপ্লব। তাইলে তো আরেক সমস্যা, পুরনো আলোচনা, অবশ্যই বিপ্লব, এটা পুরনো আলোচনা চলে গেল। অবশ্যই বিপ্লব, এটা বিপ্লব না, না এটা বিপ্লব। আপনি আপনার গ্রামাটিক্যাল আপনি ঠিক করেন। চুপ থাকে কিভাবে, সংবিধান থেকে চুপ থাকে হচ্ছে আপনাদের কারণে। আরে আমাদের কারণে মানে চুপকে আপনারা সরাইতে দেন। আচ্ছা, তারি কি বিপ্লব হইলো? আপনারা সরাইতে দেননি। আপনারা আওয়ামী লীগকে, হেলাল ভাই প্লিজ, আপনি তো এখন আমার টাইম, হেলাল ভাই আপনি তো একটু আলোচনা করি। আমি বলছিলাম সুপু সাহেবকে আপনারা সরাইতে দেননি, আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আপনারা দ্বিমত। আমি বলি, আপনারা অধিকাংশ ঐক্যমত্য কমিশনের নোট অফ ডিসেন্ট দেন, আপনারা কিন্তু স্থানীয় নির্বাচন আগে হবে এটাতে আপনারা পছন্দ না। আপনারা শুধুমাত্র একটা জায়গায় টিক চিহ্ন মারেন, সেটা হচ্ছে একটা ইলেকশন, আর বাকি সব ব্যাপার আপনাদের। আমি একটু লেট মি ফিনিশ, আমাকে একটু সময় দিয়ে শেষ করেন। এখন ইলেকশনটার ব্যাপারে সন্দেহ, আপনি যে সমস্যা কোথায় বলছেন, এখন তো আমরা আর হেলাল ভাইরা, এখন তো আর শেখ হাসিনা ধরেন নাই, কিন্তু আমি আগে বলছি তিনটি শক্তি কিন্তু, তারেক রহমান সাহেব যেটা বলেন যে পেশিবাদ পালিয়েছে কিন্তু তাদের সেই শরীর কিন্তু এখানে আছে। সুতরাং সেই জায়গা থেকে ভারত কিন্তু এখানে তার পুরোদমের সকল শক্তি নিয়ে কিন্তু আছে, পেশিবাদীরা আছে। আওয়ামী লীগ কিন্তু অফিস খুলেছে, আপনি আজকে দেখেছেন নয়াদিগন্তে তারা ২৫০০ কোটি টাকার লেনদেন করেছে হচ্ছে আপনার কি বলে এস আলম গ্রুপ শেখ হাসিনার সাথে, এবং অনেক গোপন মিটিং তাদের হয়ে গেছে। কিন্তু এই এস আলমকে কিন্তু প্যাট্রোনাইজ করা লোকেরা কিন্তু অনেক পার্টির স্থায়ী কমিটির মধ্যে আছে, এগুলো তো আলোচনায় আছে। সুতরাং আমরা সেই দিকে না গিয়ে, বিভেদের রাজনীতিতে আমরা না গিয়ে, হেলাল ভাই যেটা বলছেন, আমি মনে করি নির্বাচন যদি পিছিয়ে যায়, শঙ্কা তৈরি হয়, তাহলে সেটা ভাই আমাদের কারণে হচ্ছে। কেন হচ্ছে, লেট মি ফিনিশ, আমি কেন হচ্ছে, কারণ হচ্ছে আমরা জনগণের মধ্যে সেই মানে অভয় অবস্থা, এই অস্থিরতা থেকে মুক্ত করে তাদেরকে আশ্বস্ত করতে পারি। গোটা বাংলাদেশে নীরবে চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, এগুলো পত্রিকার রিপোর্ট। টিআইবি, আপনি যে টিআইবির রিপোর্ট প্রকাশ হলে একসময় আমরা খুব খুশি হতাম, সেই টিআইবি কিন্তু এখন রিপোর্ট প্রকাশ। নির্বাচনের যে সংখ্যাটা তৈরি হয়েছে, এইটা দূর করবার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে, আমি সেটা বলতে চাই।